আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমান, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। ওকে, চলুন তাহলে আমরা একটু আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। বিসিএস এর প্রশ্নগুলোই আমাদের অন্যান্য বিগত বছরে আসা প্রশ্নগুলো থেকে কখনো সরাসরি রিপিট হয়, আবার কখনো একটু ঘুরিয়ে রিপিট করে, আবার কখনো ওই একই স্টাইলের ওই অধ্যায় থেকে ভিন্ন ভিন্ন প্রশ্নগুলো করে থাকে। আমরা নিয়ে আসছি 35তম বিসিএস এর একটা প্রশ্ন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটির নিম্নরেখ শব্দে পদে মূর্ধন্য ষ এবং দন্তাস এর ব্যবহার। তাহলে আছে কোথায় ব্যবহার দেখেন তো? পুরস্কার বানানে একটা ষ এর ব্যবহার আছে, আর অনুষ্ঠান বানানে একটা ষ এর ব্যবহার আছে, এরপরে কি আছে? পরিষ্কার বানানের মধ্যে একটা ষ এর ব্যবহার আছে। তাহলে একটু খেয়াল করে দেখুন, আমাকে তিনটা বানান এখানে খেয়াল করতে হবে। এই বাক্যের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এই বাক্যটির নিম্নরেখ পদে তালিবাস এবং মূর্ধন্য ষ। যদি এরকম নিম্নরেখ দেয়া থাকে তাহলে এই দুটো দেখবেন, অথবা এটাতে দেয়া নাই, এটাতে দেয়া আছে, এটা দেখবেন। যদি নিম্নরেখ দেয়া না থাকে তাহলে বাক্যটির পদে, বাক্যটির মধ্যে তালিবাস মূর্ধন্য ষ দন্তাস কোথায় আছে এটা খেয়াল করতে হবে। তাহলে আমাকে আগে জানতে হবে, আপনাকে জানতে হবে যে কোন কোন শব্দের মধ্যে কোথায় মূর্ধন্য ষ হয় আর কোথায় হয় না, কোথায় দন্তাস বা তালিবাস হবে। প্রথমে খেয়াল করতে হবে, যেহেতু আমাদের এখানে পুরস্কার শব্দটা আসছে আর পরিষ্কার শব্দটা আসছে, এই দুইটা শব্দের নিচে কি ছিল? আন্ডারলাইন করা ছিল অথবা একটু বোল্ড করা থাকে। এই প্রশ্নটাই 35তম বিসিএস এ আসার পর থেকে বেশ কয়েকটা সংস্থা অধিদপ্তরে ওরা একই প্রশ্ন হুবহু কপি করেছে। আবার কোথাও আসছে পরিষ্কার বানান, আবার কোথাও আসছে পুরস্কার বানান। এটা এর আগে থেকেও বিগত বছরে বহুবার প্রশ্নটি এসেছিল, বহুবার প্রশ্ন এসেছিল। তাহলে আমি প্রথমে যাব অ আ ছাড়া, অর্থাৎ এই নিয়মের অন্য কোনো প্রশ্ন যদি আসে তাহলে আপনি কি করবেন? অ আ ছাড়া অন্য সকল স্বরবর্ণ, অ আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হয়। অন্য সব স্বরবর্ণ, যত স্বরবর্ণ আছে 11টা স্বরবর্ণের মধ্যে যত বাকি যে 9টা স্বরবর্ণ আছে, এই বাকি 9টা স্বরবর্ণের পর কি হয়? মূর্ধন্য ষ হবে। ভালো কথা। তাহলে হবে না কোথায়? অ আ এই দুইটা বর্ণ থাকলে, অ আ এই দুইটা বর্ণ থাকলে হবে না, অ এবং আ এই দুইটা বর্ণ থাকলে কোনো মূর্ধন্য ষ হবে না। তাহলে আপনি একটু খেয়াল করুন, পুরস্কার, পুর অ অ ভিতরে একটা অ আছে, পুর। যেহেতু অ আছে, অ যদি থাকে, অ আ থাকলে হবে না। তাহলে পুরস্কার বানানে কি হবে? দন্তাস ষ। পুরস্কার, খুব খেয়াল করে দেখুন তো, পুরস্কার বানানে কি হবে? দন্তাস ষ। এখন আমি যদি বলি না তিরস্কার, তিরস্কার, তীর অ অ অ অ বর্ণটি দেখতে পাচ্ছি, তার মানে তিরস্কার বানানে কি হবে? তিরস্কার বানানে কি হবে? দন্তাস ষ হবে নাকি মূর্ধন্য ষ হবে? আমি নিয়মটা বলে দিয়েছিলাম, অ আ ছাড়া অন্য সকল শব্দে মূর্ধন্য ষ হয়, অ আ থাকলে হবে না, অ আ থাকলে হবে না। তাহলে তিরস্কার বানানে কি হবে? মোহাম্মদ শাহিন ইসলাম, থ্যাংক ইউ, উত্তর সঠিক দিয়েছেন। শরীফুল ইসলাম, পথ হারানো পথিক, সঞ্জিদা আক্তার, মীর সাহারা, সোনিয়া সুলতানা, আপনারা অনেকেই কমেন্ট করছেন, হয়তো সবার নাম পড়তে পারবো না। প্রথম যে 5টা নাম আসবে আমি ওই 5টা নাম ক্লাসে পড়বো, ক্লাসে বলে দিব প্রথম 5টা নাম। তাহলে তিরস্কার উত্তর পেরেছেন। এখন আসবো পরিষ্কার, তিরস্কার, আবিষ্কার। তিরস্কার বানানেও কি হবে? দন্তাস ষ হবে, তিরস্কার। তাহলে অ আ ছাড়া যদি হয়, অ আ ছাড়া যদি হয়, যেমন দেখুন তো, অনুষ্ঠান বানানে, অনুষ্ঠান, যদিও আমার চাকরি পরীক্ষায় এটা আসে নাই, অনুষ্ঠান বানানের মূর্ধন্য ষ কি ঠিক আছে নাকি ভুল আছে? আপনার মতে কি হয়? অনুষ্ঠান বানানটা ঠিক করে লিখবেন কমেন্টে, অনুষ্ঠান বানানটি আপনি ঠিক করে লিখবেন, দন্তাস ষ হবে নাকি মূর্ধন্য ষ হবে? অনুষ্ঠান বানানে, অনুষ্ঠান বানানে দন্তাস ষ হবে নাকি মূর্ধন্য ষ হবে? অনুষ্ঠান, অনু অনু অনু, একটা রসুকার যুক্ত আছে, রসুকার। এটাকে আপনি যদি বলেন উপসর্গের পরে মূর্ধন্য ষ হয়, তাও হবে। অ আ ছাড়া অন্য স্বরবর্ণ আছে, কি? রসু উ, রসু থাকলে কি হবে? মূর্ধন্য ষ হবে। অনুষ্ঠান, অনুষ্ঠান। এখন যদি আমি প্রতিষ্ঠান শব্দটা লিখি, প্রতিষ্ঠান বানানটা একটু ক্লিয়ার করবেন, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান বানানটা একটু ক্লিয়ার করবেন। থ্যাংক ইউ স্বপ্নিল, স্বপ্না, তিথি বোস, শারমিন ইসলাম। প্রথম যে 5 জন লিখবেন, এই 5 জনের বিষয়টা আমি একটু ক্লিয়ার করব, যে রসিকার এবং রসু ও কার যুক্ত কোনো শব্দ যদি থাকে, উপসর্গ থাকলে উপসর্গের পরপরে মূর্ধন্য ষ হবে। এটা হচ্ছে একটা বিষয়। মূল বিষয়টা হলো অ আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ, অ আ থাকলে মূর্ধন্য ষ হবে না, এটা ছাড়া যে স্বরবর্ণই থাকুক না কেন, যে স্বরবর্ণই থাকুক সেটার পরে কি হবে? মূর্ধন্য ষ হবে, অ আ ছাড়া থাকলেই হলো। থ্যাংক ইউ। প্রতিষ্ঠান। এখন প্রতি উপসর্গ, এটা হচ্ছে রসিকার যুক্ত উপসর্গ, এটা রসিকার যুক্ত উপসর্গ, এতে আমার সমস্যা নেই যদি আপনি উপসর্গ হিসেবে ধরেন, ভালো। অথবা যদি বলেন না, অ আ ছাড়া অন্য একটা স্বরবর্ণ আছে, অ আ ভিন্ন অন্য স্বরবর্ণ আছে, তাও মূর্ধন্য ষ হলো। তাহলে প্রতিষ্ঠান মানে মূর্ধন্য ষ। এখন আমরা যাব এর বাইরে আরেকটা শব্দ লিখবো, অভিষেক। অভিষেক, অভিষেক বানানে কি হবে? দন্তাস ষ হবে নাকি মূর্ধন্য ষ হবে? আমরা জানি শেখ বানানে সবসময় দন্তাস ষ হয়,
অভিষেক, শেখ বানানে কি হবে? দন্তাস্ব হবে সবসময়। কিন্তু এখন কি অভিষেক বানানে দন্তাস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? এটা একটু কমেন্ট করবেন যে অভিষেক বানানে দন্তাস্ব হবে নাকি মূর্ধন্যস্ব। যত শব্দই আসুক না কেন, যেহেতু বিসিএস এই প্রশ্ন এসেছে 35 বিসিএস অন্য সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা বারবার আসবে। অভিষেক, সোনিয়া সুলতানা থ্যাংক ইউ, পড়শি থ্যাংক ইউ, আয়েশা রহমান থ্যাংক ইউ, অভিষেক বানান। তাহলে এখন আমরা একটু ব্যতিক্রমধর্মী আরো দুটো শব্দ দেখব। সম বানানে আমরা সবসময় কি লিখি? দন্তাস্ব দিয়ে লিখি, সম মানে সমান, সিমিলার। কিন্তু যদি আমি সু শব্দের পরে লিখি দন্তাস্বস্কার সু আর অথবা বই রসিকার বি, এই দুইটা শব্দের পরে সম কি হবে? দন্তাস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? একটু লিখে কমেন্ট একটু লিখবেন। এই জাতীয় যত শব্দ আসুক, যত শব্দ আসবে যেন আপনার হাতের বাইরে থেকে না আসে। প্রশ্ন যেটা আসুক উত্তর কি হবে আমরা পরে দেখব। এখন যদি পরীক্ষার মধ্যে সু আর বি দিয়ে পুরস্কার আর পরিষ্কার বাদ দিয়ে আগামী বিসিএসে যদি সুষম আর বিষম দিয়ে দেয়, তখন আপনি কি করবেন? আপনি ধরতে পারবেন কিনা, এটা হচ্ছে উদ্দেশ্য। বাংলা বানানগুলো খুবই সহজ যদি আপনি বেসিক বিষয়টা ধরতে পারেন। আমি 100% শিওর সম বানানে সবসময় কি হবে? দন্তাস্ব। সম বানানে সবসময় কি হবে? দন্তাস্ব হবে। কিন্তু আমি সুয়ের পরে লিখবো সুষম বানানে দন্তাস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে, এটা একটু কমেন্টে সবাই লিখুন। সুষম এবং বিষম, সুষম ও বিষম এই দুইটা বানান কি হবে? দেখুন, সু বানানে রসকার, সারা জীবন সম দন্তাস্ব দিয়ে হলেও রসকার যুক্ত শব্দের পরে আর দন্তাস্ব হবে না। সুষম বিষম, সুষম বিষম। এখন জাস্ট একটা উদাহরণ দেই। আপনি এখন আপনার বাসায় যে ড্রেস পরে বসে আছেন ক্লাসে, যদি আপনি বিসিএস এর ভাইবা দিতে যান, আপনি কি এই ড্রেস পরে যাবেন? কখনোই যাবেন না। তখন আপনি নতুন একটা ড্রেস পরবেন, একটা ফর্মাল ড্রেস পরে যাবেন। ঠিক এটাও এরকম যে সবসময় সমবানানে দন্তাস্ব দিয়েই হবে, কিন্তু যখন রসকারযুক্ত শব্দের পরে আসছে অথবা রসিকারযুক্ত শব্দের পরে আসছে, তখন সে আর সমবানানে দন্তাস্ব হবে না, তখন হবে কি? মূর্ধন্যস্ব হবে। তাহলে দেখুন তো, পরিষ্কার এবং অপরিষ্কার এই দুটো আমরা ক্লিয়ার করব। পুরস্কার এবং অপরিষ্কার, পুর বানানে কি হবে? দন্তাস্ব হবে পুরস্কার বানানে। আর এখানে আছে কি? মূর্ধন্যস্ব আছে। পরিষ্কার বানান, অপরিষ্কার, অবাদ, উপসর্গ উপসর্গবাদ শব্দটা আমরা দেখতে চাচ্ছি। পরিষ্কার, পুরস্কার ক্লিয়ার, পরিষ্কার, পরি ই একটা রসিকা যুক্ত আছে, তাহলে এখানে কি হবে? মূর্ধন্যস্ব। এখানে কি হবে? মূর্ধন্যস্ব। পরিষ্কার আর পুরস্কার। তাহলে অপশনগুলো দেখুন। যারা মুখস্থ বিদ্যায় বিশ্বাসী ওনাদের জন্য আমার একটা প্রশ্ন, যে আপনি যখন দেখবেন প্রথমটি অশুদ্ধ, বা আমরা যখন চাকরি পরীক্ষা দিয়েছি তখন আমরা যে বিপাকে পড়ে যেতাম, প্রথমটি অশুদ্ধ দ্বিতীয়টি শুদ্ধ, প্রথমটি শুদ্ধ দ্বিতীয়টি অশুদ্ধ, শেষ। যারা মুখস্থ বিদ্যা ওরা এখানেই শেষ, আহত, অলরেডি আহত। 3 নম্বরে 2টাই অশুদ্ধ, 4 নম্বরে 2টি শুদ্ধ। 4টা অপশন দেখার পর যে বেসিকটা না বুঝবে ও একবারে নিহত। আরে আগে তো উত্তরটা একটু একটু মনে হয়েছিল ক হবে অথবা খ হবে অথবা গ হবে, এইবার খেয়েছেন তারা, এইবার একটাও মানে নেই, কারণ আপনি মুখস্থ করেছেন। আপনার পাশে একজন দেখে দেখে এই ও রসিকার আছে, তাহলে মূর্ধন্যস্ব হবে, আর এখানে দন্তাস্ব, এটাও ভুল এটাও ভুল, দুটাই ভুল, দুটাই অশুদ্ধ। এই ক্ষেত্রে বানানের ক্ষেত্রে আপনাকে একটু সংযত হতে হবে যে বাংলা বানানগুলো কখনোই মুখস্থের দিকে ধাবিত হব না। যে বিষয়গুলো নিয়ম আছে, নিয়মগুলো একটু বুঝে পড়লেই এরকম শত শত শব্দের বানান আপনি অটোমেটিক পারবেন। জাস্ট বেসিকটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? দুইটা বানানের মধ্যেই দুইটাই হচ্ছে কি? অশুদ্ধ। প্রথমটা অশুদ্ধ, দ্বিতীয়টা অশুদ্ধ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 38তম বিসিএস আসছে জনতা ব্যাংক সিনিয়র অফিসার 2012। এর পরবর্তীতে আরো অনেকগুলো চাকরি পরীক্ষা এসেছে। চন্দরা চরিত্রটির স্রষ্টাকে? বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মশাররফ হোসেন, সৈয়দ শামসুল হক। একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। চন্দরা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত ছোট গল্প রয়েছে। বিখ্যাত ছোট গল্পের বিখ্যাত চরিত্রের নাম হচ্ছে চন্দরা। চন্দরার একটা বিখ্যাত উক্তি ছিল মরণ মরণ মরণ। তাকে বলা হয়েছিল তুমি তোমার স্বামীর সাথে দেখা করতে চাও? শক্তি বলছিল আমি মরণের সাথে দেখা করতে চাই। নিবন্ধন রিটার্ন এই প্রশ্ন এই বছর এসেছে। চন্দরা বাংলা সাহিত্যের একটা বিখ্যাত ছোট গল্প ছিল শাস্তি। শাস্তি ছোট গল্পের একটা চরিত্র চন্দরা। চন্দরা চরিত্রটি শাস্তি ছোট গল্পের একটা চরিত্র। কে লিখছে আমি এখানে বলতে চাচ্ছি না। এই চন্দরা এখানে 2 ভাই ছিল, শ্রীরাম এবং দুঃখীরাম। 2 ভাইয়ের 2টা বউ, একটা হচ্ছে চন্দরা, এটার নাম হচ্ছে রাধা। তারা 2জন সম্পর্কে হচ্ছেন যা অর্থের অভাবে তাদের সংসারের অবস্থা খুব ভালো না। 2 ভাই অন্যের বাড়িতে কাজ করে, কোনোদিন টাকা পায় কোনোদিন টাকা পায় না। একটা সময় একটা দিন দেখা গেল 2 ভাই অন্যের বাড়িতে কাজ করেছে, বাসায় ঘরে খাবারের কোনো অন্ন বস্ত্র কোনো কিছুই নেই, কোনো খাবার নাই, কোনো চাল ডাল কোনো কিছু নেই। সে এসে তাকে বললো, রাধাকে বললো, রাধার হাজব্যান্ড কি রান্না করেছো? তখন সে বললো কি আমি কি রান্না করবো, আমি কি আমার হাত পা রান্না করবো? তখন তো তার হাজব্যান্ড সারাদিন কাজ করেছে, বাসায় এসে খাবার নাই। ওয়াইফ একটু হয়তো কড়া ভাষায় কথা বলেছে। আমি আপনার কাছে চাচ্ছি শাস্তি না, আমি চাচ্ছি সাহিত্যের উত্তরটা দিবেন, আগে উত্তর দিবেন। এই আপনারা অনেকেই কমেন্টে লিখছেন শাস্তি গল্প, আমি জানতে চাচ্ছি শাস্তি গল্পটা কার, আগে উত্তর দিবেন। আমি তো বিস্তারিত আলোচনা করেই দেবো।
তখন রাধা মেয়েটা যখন তার হাজব্যান্ডের সাথে একটু বাগবিতণ্ডায় জড়িয়ে গেল, তার হাজব্যান্ড কি করলো, এক কোপ দিয়ে, একটা বটি দিয়ে একটা কোপ দিল। উদ্দেশ্য তাকে হত্যা করা না, রাগের মাথায় কোপ দিয়েছে, মারা গেছে। এখন তার ছোট ভাই আসছে, ছোট ভাই আসার পর চিন্তা করলো যে তুমি তো ভাই মারা গেলে ভাই পাওয়া যাবে, সরি, ভাই মারা গেলে ভাই পাওয়া যাবে না, বউ মারা গেলে বউ পাওয়া যাবে। এটা একটা বিখ্যাত উক্তি এখানে এই ছোট গল্পের। তখন সে বলেছিল যে ঠিক আছে একটা কাজ করি, যেহেতু আমরা তিনজন এখন জীবিত, আমরা দুই ভাই আর আমার বউ। তখন সে বলেছিল যে এই দোষটা আমার বউয়ের উপর দিয়ে চাপিয়ে দিই। মেয়েটা খুবই চঞ্চল ছিল, খুবই চঞ্চল একটা মেয়ে। যখন দেখলো তার হাজব্যান্ড তার উপর এই হত্যাকাণ্ডের দোষ চাপিয়ে দিচ্ছে, পরবর্তীতে আদালতে সে তার মতো করেই সে তার মৃত্যুকে কামনা করে সে মৃত্যুটাই চেয়েছিল। স্যার মুভিটাও সুন্দর, আমি মুভিটা দেখি নাই। এখন আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত চরিত্রের নাম হচ্ছে চন্দরা। এখনো দেখুন আমাদের বর্তমান সমাজে এরকম মেয়ে অবস্থান রয়েছে, এই শ্রীরাম এবং দুঃখীরাম, তারা দুই ভাই, আর হচ্ছে তাদের দুইজনের দুই বউ, শ্রীরাম এবং দুঃখীরাম, রাধা এবং চন্দরা। তাহলে চন্দরা ছোট গল্পের চরিত্রের ষষ্ঠকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত ছোট গল্প ছিল, খুবই মজার। সম্ভব হলে একটু পড়ে নেবেন, একটু পড়ে নেবেন, সময় খুব বেশিক্ষণ লাগবে না। মূল অংশটুকু পড়লে, গুগল সার্চ করলে অথবা মূল অংশটুকু পড়লে হয়তো 20 মিনিট সময় লাগবে, টোটাল অংশটা পড়ে নেবেন। আচ্ছা, বটি দিয়ে খুব দেয়। ওকে, এরপরে আসুন রবীন্দ্রনাথ ঠাকুর জ্যোৎস্না রাত, এটা কোন সমাসের উদাহরণ? 30 BCS। জ্যোৎস্না রাত, এটার মূল অর্থটা কি? সমাসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সমাসের ক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে অর্থটা বুঝতে হবে। ব্যাস বাক্যটাকে এটা ধরতে হবে। ব্যাস বাক্যটা মুখস্থের বিষয় না, জাস্ট বোঝার বিষয়। ব্যাস বাক্যটা আমাকে প্রথমে বুঝতে হবে, যেটা ব্যাস বাক্যটা কি হবে। জ্যোৎস্না রাতের ব্যাস বাক্যটা কি হবে একটু কমেন্টে জানান তো। জ্যোৎস্না রাত বলতে আমরা কি বুঝি? জ্যোৎস্না রাত বলতে আমরা কি বুঝি? জ্যোৎস্না শোভিত রাত। কি আছে? জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত। দেখুন, জ্যোৎস্না রাত বলতে আমরা কি বুঝি? জ্যোৎস্না শোভিত রাত, অর্থাৎ যে রাতের মধ্যে কি আছে? জ্যোৎস্না আছে আকাশে। তো 1, 2, 3টা পদ আছে ব্যাস বাক্যের মধ্যে, মাঝের পদটা সম্পূর্ণরূপে লোপ পেয়েছে, সম্পূর্ণরূপে লোপ পেয়েছে এবং পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। আসলে আমরা বুঝি কি? শুধু রাতটাকে বুঝি। আসলে আমরা বুঝিটা কি? জ্যোৎস্না শোভিত রাত বলতে পরপদের অর্থটাকে বুঝি। তাহলে এটাকে বলা হয় মধ্য পদরূপী কর্মধারয় সমাস। মধ্য পদরূপী কর্মধারয় সমাস, জ্যোৎস্না শোভিত রাত। এখন এই টাইপের আরো অনেকগুলো প্রশ্ন আসছে, যেমন গত 42তম BCS আসছে সিংহ সিংহাসন, সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন, মধ্য পদলিপি কর্মধারয়। এর পরবর্তী BCS আসছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র। তাহলে এটা কোন কোন সমাস হবে? চিকিৎসা বিষয়ক শাস্ত্র, এটাও রিসেন্ট BCS আসছে। সাহিত্য বিষয়ক সভা, এই 4টা প্রশ্ন আমরা সম্প্রতি দেখতে পাই যে BCS এ শুধু আসছে। সাহিত্য বিষয়ক সভা সমান সমান কি হয়? সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। সিংহ চিহ্নিত আসন সিংহাসন, স্মৃতি রক্ষার্থী সৌধ, স্মৃতিসৌধ। সবগুলি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ব্যাস বাক্যে 3টা পদ আছে, মাঝের পদ লোপ পেয়েছে, পরপদের অর্থের প্রাধান্য পাই, মাঝের পদ লোপ পেয়ে মূলত সমাসটা হয়, তাই এটাকে বলে কি? মধ্য পদলিপি কর্মধারয় সমাস, মধ্য পদলিপি কর্মধারয় সমাস, মধ্য পদলিপি। পরবর্তী প্রশ্নে যাচ্ছে, সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের হবে। বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে? এইটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সমাহার বা মিলন অর্থে, সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে, সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? সমাহার মানে কি? মিলে গেছে এরকম। 7 ঘাটের সমাহার, তাকে আমরা কি বলি? 7 ঘাট। 13 নদী সমাহার, তাকে বলি কি? 13 নদী। শত অব্দের সমাহার, আমরা তাকে কি বলি? শতাব্দী। 4 রাস্তার সমাহার, তাকে আমরা কি বলি? চৌরাস্তা। এগুলো কোন সমাস হবে? সমাহার অর্থে। যদি এই সমাহার অর্থে থাকে তাহলে একটা সমাস হবে, আর যদি সমাহার অর্থেটা না থাকে একই প্রশ্নে, তাহলে উত্তর ভিন্ন হতে পারে। তাহলে এটা মোটামুটি সবাই দিতে পেরেছেন, থ্যাংক ইউ। দ্বিগু সমাস, যদি কোনো শব্দের মধ্যে দেখেন সমাহার বা সমষ্টি মিলে গেছে তাহলে সেক্ষেত্রে পূর্বপদ সংখ্যাবাচক। পূর্বপদ কি? 7 সংখ্যা, 13 সংখ্যা, শত সংখ্যা, 4 সংখ্যা, মানে 4। আর পরপদ কি বলছে? বিশেষ্য, ঘাট বিশেষ্য, নদী বিশেষ্য, অব্দ বিশেষ্য, রাস্তা বিশেষ্য। ভালো কথা। এই ক্ষেত্রে শুধু আমি একটা শব্দ চেঞ্জ করে আপনার কাছে একটা প্রশ্ন করব, এইটা একটু বুঝে উত্তর দেবেন। সমাহার বা মিলন অর্থে বাদ, সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে? অপশনের দিগটা বাদ দিয়ে দেবো, অপশনের দিগটা বাদ দিয়ে দ্বন্দ্ব দিয়ে দিলাম। এইবার এই 4টার মধ্যে থেকে আপনি উত্তর খুঁজে বের করুন। সেম প্রশ্ন, সমাহার শব্দটা বাদ দিয়েছি, অপশন থেকে দিগটা বাদ দিয়েছি। দিগ থাকলেও সমস্যা নেই, ধরেন দিগ আছে, দিগ আছে, দ্বন্দ্ব বাদ দিলাম। তাহলে আমি শুধু সমাহার অর্থটা বাদ দিলাম, তাহলে দিগ হবে কিনা একটু কনফিউজড। এই জন্য দিগ হবে কি হবে না নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য দিগটা বাদ দিয়ে আমি দ্বন্দ্ব দেব আপনাকে সহজ করার কারণে। এইবার এই 4টার মধ্যে থেকে কোনটার উত্তর হবে? উত্তর দিবেন। সংখ্যাবাচক শব্দ নিয়ে 2টি সমাস আছে বাংলা ব্যাকরণে। সংখ্যাবাচক শব্দ নিয়ে কোন সমাস হবে?
অব্যয়ীভাব তৎপুরুষ বহুব্রীহি। যদি বহুব্রীহি হয় তাহলে কোন বহুব্রীহি? মানলাম বহুব্রীহি হতে পারে, কিন্তু কোন বহুব্রীহি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, প্রত্যন্ত বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি, বেধিকরণ বহুব্রীহি, বেতিহার বহুব্রীহি, কোনটা হতে পারে? দেখুন প্রশ্নটা সেম, একটা শব্দ শুধু চেঞ্জ করেছি। কয়েকটা শব্দ আমি একটু লিখে দিচ্ছি। 4 হাতি, পঞ্চানন, দশানন, চৌচালা। এই শব্দগুলোর মধ্যেও দেখুন কি আছে। প্রথমে 4 সংখ্যা, পঞ্চ সংখ্যা, 10 সংখ্যা, চৌ সংখ্যা, হাতি বিশেষ্য, আনন বিশেষ্য, চালা বিশেষ্য। এক্ষেত্রেও কি হয়েছে? সংখ্যা বিশেষ্য। যদি সমাহার বা মিলন অর্থে দেয় অথবা পরপদের অর্থে প্রাধান্য থাকে, যদি পরপদের অর্থে প্রাধান্য থাকে তাহলে আমরা কি উত্তর দিব? দ্বিগু। যদি পরপদের অর্থে প্রাধান্য থাকে তাহলে আমরা উত্তর দিব দ্বিগু। আর যদি দেখেন পূর্বপদ পরপদ কোনোটাকে বোঝায় না, অন্য কিছু, পঞ্চানন অন্য কিছু, দশানন অন্য কিছু। দশানন বলতে কাকে বোঝেন? রাবণকে বুঝি। দশানন বলতে আমরা কাকে বুঝি? রাবণকে বুঝি। পঞ্চানন বলতে আমরা কাকে বুঝি? শিবকে বুঝি। 4 হাতি বলতে কাকে বুঝি? গামছাকে বুঝি। চৌচালা বলতে কাকে বুঝি? চৌকে না চালাকে, না 4টা চাল আছে জাস্ট এমন একটা ঘরকে বুঝি। আপনার কাছে কি মনে হয়? 4টা চাল আছে এমন একটা ঘরকে বুঝি। পঞ্চানন, পঞ্চযোগ আনন, পঞ্চানন, সন্ধি করছেন কেন? হ্যাঁ, পঞ্চ আনন আছে যার, পঞ্চানন। ওকে, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে হলো সমাস গত বছর যেভাবে আসছে, লাস্ট বিসিএস এ যেভাবে আসছে, আগামী বিসিএস একই ধারাই আসবে, একটু ঘুরিয়ে আসবে। এতটুকু আপনাকে মনে রাখতে হবে। লাস্ট ধারাই একটু ঘুরিয়ে দিবে, একটু ঘুরিয়ে আসবে, এতটুকু মনে রাখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? সমাহার বা মিলন অর্থে যদি আসে তাহলে দ্বিগু, আর যদি সমাহার বা মিলন শব্দটা না থাকে তাহলে আমরা কি করব? সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদ থাকলে যদি পরপদকে বোঝাই দ্বিগু, আর পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে যদি বোঝাই তবে সেটাকে বলে হচ্ছে কি? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। চলুন পরবর্তী অংশে যাচ্ছি। নিচের কোনটি অপাদান কারক? অপাদান কারক বলতে আমরা কি বুঝি? যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, শ্রুত, চলিত, এই টাইপের কোনো কিছু যদি বোঝাই তাকে বলে অপাদান কারক। এখানে 4টার মধ্যে কোনটা অপাদান কারক বলে আপনার কাছে মনে হয়? আগে উত্তরটা খুঁজে বের করেন, আমরা ঘুরিয়ে শিখবো এটাকে আবার। যা থেকে কোনো কিছু বিচ্যুত মানে পড়ে যায়, উৎপন্ন মানে পাওয়া যায়, বিহিত মানে গ্রহণ করা যায়, বিরত মানে থেমে থাকতে হয়, শ্রুত মানে কান দিয়ে শোনা যায়, ভীত মানে কোনো কিছু থেকে ভয় পাই। এরকম যদি কোনো একটা শব্দ আসে তবে তাকে বলে হচ্ছে অপাদান কারক। বাবাকে ভয় পাই, ভয় পাওয়ার উৎস বাবা, অপাদান। সাপকে ভয় পাই, ভয় পাওয়ার উৎস সাপ, অপাদান। ভূতকে আবার কিসের ভয়? ভয় পাওয়ার উৎস ভূত, অপাদান। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ভয় পাওয়ার উৎস কি? বাঘ, অপাদান। ভয় পাওয়ার উৎস কি? বাঘ, অপাদান। কিন্তু এই বাক্যে অপাদান কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। বনে বাঘ আছে, বন একটা জায়গা, এটা হচ্ছে অধিকরণ কারক, কর্মকারক। গৃহহীনে গৃহ দাও, দান করে দিচ্ছেন, সম্প্রদান কারক। কাউকে শতত্যাগ করে কোনো কিছু দান, অর্চনা, সাহায্য। আর কারক সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কারকের বিস্তারিত ক্লাস আছে, দেখে নিতে পারেন, অথবা আমাদের রেকর্ডেড ক্লাস অথবা আমাদের লাইভ কোনো একটা ক্লাসে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে চাইলে। জিজ্ঞাসিব জনে জনে, নির্ভর করে জিজ্ঞাসিবের উপর, তাই এটাকে বলে হচ্ছে কর্মকারক, কর্মকারক। ট্রেন স্টেশন সেরেছে, অপাদান কারক। কেন? এখন আমি এটা বলবো না, আপনাদের অনেকের উত্তরই সঠিক, দু একজন ছাড়া আপনাদের সবার উত্তরই সঠিক, ভালো কথা মানলাম। কিন্তু আমি এইবার প্রশ্ন করবো আপনার কাছে, ট্রেনটি স্টেশনে পৌঁছেছে, ট্রেন স্টেশনে পৌঁছেছে, এটা কোন কারক হবে? আমরা দুটা ক্লিয়ার করবো, এরকম আরো বহুত বাক্য ক্লিয়ার করবো। ট্রেনটি স্টেশনে পৌঁছলো, এটা কোন কারক? কিন্তু আমরা এখানে দুটা বিষয় আজকে ক্লিয়ার করতে যাচ্ছি, ট্রেনটি স্টেশন ছেড়েছে এবং হচ্ছে পৌঁছেছে। সাপোজ ধরেন এটা একটা স্টেশন, সাপোজ ধরতে বলেছি, ট্রেন অথবা গাড়ি যে কোনো একটা শব্দ থাকুক। আমি একটা গাড়ি আঁকতে ভালো পারি না, তাও জাস্ট কোনো মতে একে দেখাচ্ছি। সাপোজ ধরেন এটা একটা গাড়ি, আসবেন না। আচ্ছা এখন আসুন, জাস্ট একটা গাড়ি বললাম, স্টেশন ছেড়েছে, আর এটা হচ্ছে কি? পৌঁছেছে। দুইটা বিষয়, কখন ছাড়ে আর কখন পৌঁছে। কোন একটা কাজের উৎস বা শুরু যদি বোঝাই সেটাকে বলে হচ্ছে অপাদান কারক। আবার যদি কোনো একটা কাজের পতন অথবা শেষ বোঝাই, পতন অথবা শেষ বোঝাই, সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে ট্রেনটি স্টেশন ছেড়েছে, স্টেশনের ভিতর থেকে বাইরে গিয়েছে, শুরুটা স্টেশন থেকে, তাই এটা হচ্ছে অপাদান কারক। এবার যদি বলি ট্রেনটি স্টেশনে পৌঁছেছে, তাহলে কি হবে? শুরুটা ছিল বাইরে, ভিতরে এসে শেষ হয়েছে। বাইরে শুরু, ভিতরে শেষ,
শুরুটা ছিল অপাদান, শেষটা হচ্ছে অধিকরণ। পৌঁছেছে এটা হচ্ছে অধিকরণ, পৌঁছেছে এটা হচ্ছে অধিকরণ। আর যদি বলি ছেড়েছে তাহলে অপাদান। আপনাকে যদি বলি আপনি রুমে ঢুকেছেন, তাহলে এটা অপাদান না অধিকরণ। আর রুম থেকে বের হয়েছেন সেটা কি? এই দুটো উত্তর দিবেন, বলুন। রুম থেকে বের হয়েছেন, অনেকে এসেছেন স্যার ট্রেনকে তো এত ছোট ছোট না, জাস্ট উদাহরণটা বোঝানোর জন্য দিয়েছি। ট্রেন তো হচ্ছে, হ্যাঁ, শামসুর রহমানের ট্রেন চলেছে কবিতাটা ভালো করে দেখবেন তাহলে বুঝবেন। আচ্ছা ওকে, আমি এর বাইরে চলে যাচ্ছি। আমি বলবো আমি সকালে ময়মনসিংহ থেকে ঢাকা এসেছি। এইবার আপনাকে নির্ধারণ করতে হবে কোনটা অপাদান কোনটা অধিকরণ। নিচে কমেন্টে পুরো অংশ লিখবেন। আমি আজ ময়মনসিংহ থেকে ঢাকা এসেছি। ময়মনসিংহ থেকে ঢাকা এসেছি, কোনটা অপাদান কোনটা অধিকরণ? দুইটাই জায়গা। আমি আগামীকাল ঢাকা থেকে ময়মনসিংহ যাব, বাক্য একটাই, উল্টাই দিলাম। এইবার আমার কোনটা কোন কারক হবে? ঢাকা থেকে ময়মনসিংহ যাব, এটা কোন কারক হবে? ঢাকা থেকে ময়মনসিংহ যাব। যদি বুঝেন দুইটাই বুঝবেন। এই একজন উল্টা পাল্টা করছেন, একজনে উল্টা করে ফেলছেন, কি একটা বিপদ। শুরুটা কোথায় দেখবেন? শুরু অপাদান, শেষ অধিকরণ। ঢাকা থেকে যাব মানে ঢাকা অপাদান, ময়মনসিংহ অধিকরণ। আর ময়মনসিংহ থেকে আসছি তার মানে শুরুটা ময়মনসিংহ অপাদান, শেষটা অধিকরণ। এইটা খালি খেয়াল করবেন, এই শব্দটা উৎস বা শুরু, পতন বা শেষ। তাহলে দুনিয়াতে যত কারক আছে কনফিউজিং সব শেষ হয়ে যাবে। এইবার যদি বলি স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, স্কুল পালানো কোন কারক? অপাদান নাকি অধিকরণ? যারা কমেন্ট করতেছেন ওনাদের মাথার মধ্যে শব্দটা ঢুকে যাবে। পরীক্ষার হলে যতই উল্টা পাল্টা করে নতুন নতুন প্রশ্ন দেখ না কেন, আপনি এমনিই পারবেন। স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, স্কুল পালানো কোন কারক? এটা অধিকরণ না অপাদান হবে? এইটা যদি ধরতে পারেন আমি সফল আজকের ক্লাসে। ট্রেনটি স্টেশন ছেড়েছে, এটা অপাদান কারক, খুব ভালো কথা, আমার এটাতে কোনো আপত্তি নেই। স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, বিজলি খাতুন থ্যাংক ইউ, হয়েছে। রিমা খাতুন আপনারটা হয়েছে। একটা হচ্ছে শুরু একটা শেষ। আমার শুরুটা ময়মনসিংহ থেকে তাই অপাদান, শেষটা ঢাকা তাই অধিকরণ। আর ঢাকা থেকে যদি শুরু করি ঢাকাটা অপাদান, ময়মনসিংহটা অধিকরণ। স্কুল পালানো, স্কুল পালানো মানেটা কি? একটু আগে উদাহরণ দিয়েছিলাম, আপনি রুমে ঢুকেছেন আর বের হয়েছেন। রবীন্দ্রনাথ কি পরিমাণ স্কুল পালালে রবীন্দ্রনাথের নামে এই ব্লেম সাহিত্যে এসেছে, এটা আপনি কল্পনা করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিস্তারিত ক্লাস আছে বিদ্যাবাড়ি.com, youtube.com বিদ্যাবাড়ি, এখানে আপনি দেখবেন প্রায় 2 ঘন্টার একটা ক্লাস আছে। কি পরিমাণ স্কুল সে পালিয়েছে এই জীবনে। এমনি এমনি তারে বলে না যে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। স্কুল পালানোর পরেও তার বড় ভাই ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ক্যাডার, আইসিএস অফিসার, তার নাম আমরা বাঙালিরা কেউ জানি না। আর বেটা রবীন্দ্রনাথ ঠাকুর এত এত স্কুল পালিয়েছে, তার নাম আমরা পড়তে পড়তে আমাদের জীবনের অবস্থা খারাপ। বিসিএস থেকে ব্যাংক, ব্যাংক থেকে প্রাইমারি, যত চাকরি পরীক্ষা আছে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে না, এমন কোনো পরীক্ষাই হয় না। আর তার বড় ভাই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ক্যাডার হওয়ার পরেও কেউ জানিই না ওনার নাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্কুল পালালো মানে হচ্ছে স্কুলের ভিতর থেকে বাইরে, পালানোর শুরুটা হচ্ছে স্কুল। এইবার যদি বলি আমি স্কুলে পড়ি, আমি স্কুলে পড়াই, আমি স্কুলে থাকি, তাহলে সেটা অধিকরণ কারক, কারণ এটা একটা জায়গা বোঝাচ্ছে। তখন যখন জায়গা বোঝাবে বা স্থান বোঝাবে সেটা অধিকরণ হবে। আর যখন কি করবে, যখন আপনার গমন অথবা প্রস্থান বোঝাবে তখন সেখানে কোনটা অপাদান কোনটা অধিকরণ, উচ্চ বা শুরু, পতন বা শেষ খেয়াল করবেন। চলুন 46তম বিসিএস এর প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? এক ভাই ইন্ডিয়ান সিভিল সার্ভিস, অর্থাৎ যখন ব্রিটিশরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের জন্য প্রথম যখন কি আছে সিভিল সার্ভিস চালু করলেন, তখন এই সিভিল সার্ভিসের প্রথম অফিসার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। এইবার এই প্রশ্নের উত্তর দেন। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? কোনটা দাদা আর কোনটা বাবা এটা বুঝে শুনে উত্তর দিবেন, এখানে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন, কোনটা বাবা আর কোনটা দাদা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি, বেশ কয়েকটা সাহিত্য রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ইমিডিয়েট বড় বোন, সিনিয়র বোন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। তাহলে রবীন্দ্রনাথের বাবার নাম কি আর ওনার বাবার নাম কি? নাম তো একটাই, যেহেতু ভাই বোন বাবার নাম তো একটাই হবে। নামটা একটু কমেন্টে লিখুন। একজনে লিখছিলেন, কি লিখছেন একজনে? সবাই তো ঠিকই আছে, দ্বারকানাথ ঠাকুর লেখা যাবে না, দ্বারকানাথ ঠাকুর বাবা, হ্যাঁ দাদা। আচ্ছা এখন আসুন, আয়েশা একটা লিখছেন চন্দ্রাবতী, কি একটা বিপদ। চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি।
কিশোরগঞ্জের পাতোয়ারিতে জন্মগ্রহণ করেছেন। মহিলা কবি একজন, মহিলা ঔপন্যাসিক একজন। বাংলা সাহিত্যের একজন হচ্ছে মহিলা কবি চন্দ্রাবতী, আর মহিলা ঔপন্যাসিক হচ্ছেন স্বর্ণকুমারী দেবী। দেবেন্দ্রনাথ ঠাকুর। 46তম BCS এর 36তম BCS এর প্রশ্ন, মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গোনাকর কত সালে মৃত্যুবরণ করেন? এই প্রশ্ন থেকে টানা 10টা প্রশ্ন, আমি চেয়েছিলাম যে 10টা প্রশ্ন একজনকেই নিয়ে নেই, পরে ভাবলাম যে না থাক, 10টা প্রশ্ন আসছে এক বেটা থেকে। ওনার নাম কি? বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গোনাকর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গোনাকর কত সালে মৃত্যুবরণ করেন? অমিত সাহা একটু আগে পরে করেন। অমিত সাহা আপনারটা বেশি হয়ে গেছে, একটু কমান, তারিখটা কমান। হ্যাঁ, মানুষের 2 বছর বেশি বাঁচাই দিলে তো হবে না। বেটা বাঁচে নাই 2 বছর, আপনি কেমনে বাঁচাইলেন? বাংলা সাহিত্যের অন্ধকার যুগটা কত সাল থেকে কত সাল, তাহলে এটা পেয়ে যাবেন। এই একটা প্রশ্নকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন এসেছে। বাংলা সাহিত্যের মঙ্গল যুগের, মঙ্গল কাব্য মানে কি? বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। সেই মঙ্গল কাব্য শুরু হয়েছিল মনসা মঙ্গল দিয়ে। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, দুর্গা মঙ্গল, অনেকগুলো মঙ্গল কাব্য রয়েছে। মঙ্গল যুগের সর্বশেষ কবি যিনি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, 600 বছর, 1201 থেকে 1800, 600 বছরের ইতিহাসে শ্রেষ্ঠ কবি যিনি, তিনি হচ্ছেন উনি ভারতচন্দ্র রায়গোনাকর। তার বিখ্যাত কাব্যের নাম হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। দেবী অন্নদার স্তুতি গেয়ে যেই সাহিত্য বাংলা সাহিত্য রচনা করেছেন তাকে বলে হচ্ছে কি অন্নদা মঙ্গল। এই অন্নদা মঙ্গল কাব্যের কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গোনাকর। ওনার 2টা বিখ্যাত চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি, হীরামলিনী। অনেকগুলো প্রশ্ন এসেছে এখানে BCS এ। আমার সন্তান যেন থাকে দুধে বাতে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, নগর পড়িলে দেবালয় কি এড়াই, বড় পিরিতি বালির বাদ, ক্ষণেকে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। হ্যাঁ, আপনারা সাল তো উল্টাপাল্টা করে ফেলেন, অনেকেই সঠিক লিখছেন। 1200 থেকে 1350, এই সালে তো আমরা এখনো যাই নাই। চাঁদনিমণি, শাকিলা শাকি, এই সালে তো আমরা এখনো যাই নাই। এই সালে একটু পরে প্রয়োজন হলে যাব। এটা তো অন্ধকার যুগ, আমি তো অন্ধকার যুগ চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যুগ সন্ধিক্ষণ। 1760 সাল মারা গেলেন উনি, শেষ হয়ে গেল মধ্যযুগ। 1860 সাল শুরু হলো মূল আধুনিক যুগ। মাঝখানের 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ অথবা সন্ধি যুগ। যুগ সন্ধিক্ষণ অথবা সন্ধি যুগ। কততম BCS? 36তম BCS। এইখান থেকে আরো 10টা প্রশ্ন আসছে একজন মানুষ থেকে। মারা গেছেন 1760, আর আধুনিক যুগ শুরু হলো 1860 সাল মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য রচনার মধ্য দিয়ে। তিলোত্তমা সম্ভব কাব্য রচনার মধ্য দিয়ে, তিলোত্তমা সম্ভব। এরপরে আসুন 1760 সালে উনি মারা গিয়েছেন। ওনার বিখ্যাত কাব্যের নাম হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য। রায়গোনাকর হচ্ছে ওনার উপাধি। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। আশিকুর রহমান লিখছেন, স্যার অন্ধকার যুগে সাহিত্য রচনা না হলে শূন্যপুরাণ কেন অন্ধকার যুগের সাহিত্য? মনে রাখবেন, বেশ কিছু কারণে সাহিত্য তার সাহিত্যিক মর্যাদা হারায়। বিজ্ঞানের চিঠিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙ্গা লাঠি, নীতির টিনের ভেপো, অথবা কারো মনোরঞ্জন করার জন্য যদি কোনো সাহিত্য রচনা করা হয় সেই সাহিত্য তার মর্যাদা হারাবে। এই কয়টার মধ্যে একটা ছিল হচ্ছে এই রামাই পণ্ডিতের শূন্যপুরাণ এবং হচ্ছে নিরঞ্জনের উষ্মা কবিতা, শেখ শুভদয়া হুলাইদ মিশ্রের। এই কয়েকটা ভিতরে ছিল বিদায় সাহিত্য মর্যাদা হারিয়েছে। আশিকুর রহমান, আশা করি উত্তর পেয়েছেন। উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ। আপনার যে বা সামনের দিকে আসে কোনটাতে দেখুন, যে বা কোথায়? আপনার চোখ কান মন খোলা রাখুন, একদিকে রাখুন, চোখ মন দুইটা। জিবা কোথায়? জিবা কোথায়? জিবা কোথায়? জিবা কোথায়? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। জিবাটা বাইরের দিকে বের হবে, বাইরের দিকে বের হবে, বাইরের দিকে বের হবে। খুব খেয়াল করে দেখুন, উচ্চারণটা খেয়াল করতে হবে এখানে। এবার যদি বলে জিবা গলার ভিতরে টেনে নেই, জিবা সামনের দিকে এসেছে, মাঝে থাকে, এটাও মাঝখানে থাকে। এইবার উত্তর দিন, এইবার উত্তর দিন। উচ্চ মধ্যের হিসাব পড়ে আগে খেলে আসুন সম্মুখ স্বরধ্বনি কোনটা। যদি জিবা না আসে টাই না আনেন, হ্যাঁ, তাহলেই সহজে বুঝতে পারবেন। যদি জিবা সামনের দিকে আসতে না চায় ধরে দেন টান, জোর করবেন না। এটা একজন লিখছেন, লিখিততে পড়েছে ভুলে গেছি, যতই পড়িবেন ততই ভুলিবেন। অপশন দেখলে মনে হবে আরে কোনটা যেন কি দেখে যেন মনে হয় চিনি উহারে সোনার তরীর মতো। হ্যাঁ, কিন্তু চিনি উহারে বললে হবে না, এটা বুঝে উত্তর দিতে হবে। একটু একটু বারবার প্রশ্ন করে আর ঘুরিয়ে দেই, একেবারে ইজি। 7টা ধ্বনির উচ্চারণ মুখস্থ করলে বুঝে পড়লে হয়ে গেল।
মৌলিক 7টি স্বরধ্বনি আছে বাংলায়, এই 7টি স্বরধ্বনির উচ্চারণটা বুঝলেই সব প্রশ্ন শেষ। কোনটা সংবৃত, কোনটা বিবৃত, কোনটা উচ্চ মধ্য, কোনটা হচ্ছে নিম্ন, কোনটা নিম্ন মধ্য, কোনটা সম্মুখ, কোনটা পশ্চাৎ, জাস্ট জিহ্বাটা কোথায় এইটা বুঝতে পারলেই হবে। আর এই ক্ষেত্রেও আপনাকে একটা কাজ করতে পারেন, সেটা আমার ইউটিউবে বিদ্যাবাড়ি youtube.com বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল youtube.com বিদ্যাবাড়ি, এখানে গিয়ে উচ্চারণের একটা ক্লাস আছে, এটা দেখতে পারবেন। দেখলে মোটামুটি এটা ক্লিয়ার হবে আশা করি। পরবর্তী অংশে আসুন, গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ দ্য ট্রান্সলেটেড বাই 36তম বিসিএস আসছে, 36তম বিসিএস। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাহিত্য, এই সাহিত্য থেকে বিসিএস এর প্রশ্ন আসছে 5 বার, 5 টাইমস, 5 বার প্রশ্ন আসছে। তাহলে দেখুন তো উত্তর দেওয়ার চেষ্টা করুন। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্য? কোন সাহিত্য গীতাঞ্জলি? গীতাঞ্জলি এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন 1910 খ্রিস্টাব্দে, অনুবাদ করেছেন 1912 খ্রিস্টাব্দে। দুইটাই বিসিএস এর প্রশ্ন। এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, তিনটাই বিসিএস এর প্রশ্ন। 1910 আসছে, 1912 আসছে, 1913 আসছে। শুধু এইটাই না, এখন আমার প্রয়োজন হচ্ছে গীতাঞ্জলি কাব্যের মধ্যে কতটি গান আছে, কতটি কবিতা আছে। গীতাঞ্জলিকে অনুবাদ করেছেন ইংলিশে, কি নামে অনুবাদ করেছেন? সং অফারিংস নামে। নোবেল পুরস্কার লাভ করেছেন 1913 সালে, আর এই নোবেল পুরস্কার চুরি হয়েছে 2004 সালে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ভাগ্য ভালো আপনার এবং আমার, যে নোবেল পুরস্কার কোন চোরে চুরি করেছে এইটা আমরা কেউ জানি না, জানলে এই চোরের নাম মুখস্থ করা লাগতো। থ্যাংক ইউ, সবাই উত্তর সঠিক দিয়েছেন। এটার উত্তর এত সঠিক হবে কারণ কি? হুমায়ুন কবি লিখছেন হচ্ছে আইরিশ কবি। থ্যাংক ইউ। আইরিশ কবিও বিসিএস এর প্রশ্ন, ইংরেজি সাহিত্যে আসছে। এই প্রশ্নটা বাংলা সাহিত্যে আসে নাই, সরাসরি ইংরেজি সাহিত্যে এসেছে। ইংরেজি সাহিত্যে এইভাবে এসেছে। এখন আসুন, ইংরেজি সাহিত্যে আসুক, আসছে তো বাংলা থেকেই। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর 2004 সালে নোবেল পুরস্কার চুরি হয়, কোথা থেকে চুরি হয় এটা জানতে চাচ্ছি। আর যে লোক চুরি করেছে ও কেমন চুর, যে পড়ালেখা করে না, সে নোবেল পুরস্কার অর্জন করে না, আরেক ব্যাটারটা চুরি করে নিয়ে চলে গেল। এখন আসুন, শুধু এটা না, এই আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস, উনিও নোবেল পুরস্কার পেয়েছেন 1923 খ্রিস্টাব্দে। কোন সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? ইংরেজি সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ এটা। 1923 সালে উনিও নোবেল পুরস্কার পেয়েছেন, আর 1913 সালে উনি পোয়েট লরেট ছিলেন, ব্রিটিশ পোয়েট লরেট ছিলেন উনি। আপনাদের কমেন্ট পড়ে আমি খুব হাসি পাচ্ছি। আমার বেশ কয়েকজন এই চুরি নিয়ে খুব মজা পেয়েছেন মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি কি, 1910 সালে উনি গীতাঞ্জলি রচনা করেছেন, 1912 সালে সং অফারিংস নামে নিজে অনুবাদ করেছেন, 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এশিয়ার মধ্যে থেকে তিনি প্রথম সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে, ওনার পরে বাংলা সাহিত্যে আর নোবেল পুরস্কার এখনো কেউ পায়নি। বাঙালি বেশ কয়েকজন পেয়েছেন, কিন্তু ওনার পরে সাহিত্যে আর কেউ নোবেল পুরস্কার পাননি। শান্তিনিকেতন থেকে 2004 সালে নোবেল পুরস্কার চুরি হয়, শান্তিনিকেতন থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সলেট, কে ট্রান্সলেট করেছিলেন, মানে এখানে প্রুফ দেখেছিলেন হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। উনি একজন জন্মসূত্রে আইরিশ কবি, আর তিনি পোয়েট লরেট ছিলেন হচ্ছে ব্রিটিশ পোয়েট লরেট হয়েছিলেন তিনি। এই মুহূর্তে বিদ্যাবাড়িতে চলছে 47 বিসিএস এর এক্সট্রা কেয়ার লাইভ বেচ চলছে। দেখুন, বন্যার্থদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যারা সরকারি চাকরি করি, আমরা আমাদের একদিনের বেতন ভাতা সরকারের ত্রাণ তহবিলে দিয়েছি অলরেডি। বিদ্যাবাড়ির পক্ষ থেকেও আমরা একদিনের, এখানকার একদিনের স্যালারি আমরা বন্যার্থদেরকে দান করেছি। এবং হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ভর্তি থেকে যত টাকা আসবে তার 20% আমরা বন্যার্থদেরকে ত্রাণ হিসেবে দেওয়ার চেষ্টা করব, পুরোটাই দেওয়ার চেষ্টা করব। এখানে একটা শব্দ বলে রাখি, যে অনেকেই ভাবতে পারেন দুর্যোগ চলে গেছে। বাংলাদেশের এই বন্যাটা এমন ছিল, কৃত্রিম বন্যা তো, যার ঘর হারিয়েছে সে 7 দিন 5 দিন খাবার পাচ্ছে, তার পুনর্বাসনের জন্য কি কি বিষয় প্রয়োজন, এই বিষয়গুলো আমাদের সামনে লিখিত পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ টপিকস থাকবে। তাহলে আশা করি বুঝতে পারবেন, আমাদের প্রত্যেকটা কোর্সের 20% আমরা বন্যার্থদেরকে ত্রাণ হিসেবে দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে চলছে 48 বিসিএস, যারা এখনো 4th ইয়ার শেষ করেননি এবং এই বছরও 4th ইয়ার শেষ করতে পারবেন না, ওনাদের জন্য ফাউন্ডেশন টু অ্যাডভান্স লাইভ বেচ, এখানে আমাদের 20% সারাই ভর্তি চলছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার 018960608000 থেকে শুরু করে 815 পর্যন্ত যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট www.bidyabadi.com অথবা fb.com বিদ্যাবাড়ি, youtube.com বিদ্যাবাড়ি থেকে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমাদের লাইভ এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী কোনো লাইভে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।